আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সিলেট ভিশন টিভির নিয়মিত আয়োজন প্রবাসের স্বজন অনুষ্ঠান থেকে স্বাগত জানাইলাম আব্দুল্লাহ আল নুমান। আর প্রতিবারের নিয়ে আমরা সাথে আজকে আসেন বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব, সাবেক প্রবাসক ইশতিয়াক হোসেন দুদু। দুদু ভাই, আপনারা আমরা অনুষ্ঠানে স্বাগত জানাইলাম। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল নুমান। আমিও ধন্যবাদ জানাই আপনারে আজকে সিলেট ভিশন টিভির প্রবাসের স্বজন অনুষ্ঠানে আমারে আমন্ত্রণ জানানোর লাগি। পাশাপাশি আমি খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং যে সমস্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, আমি তার দীর্ঘায়ু কামনা করি। আজকে আমার এখানেও আমন্ত্রণ জানানোর লাগে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আর দর্শকের উদ্দেশ্যে কইতাম স্যার, আমরা এই অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য হইল বাংলাদেশে যারা আমরা স্বজন হল আছেন, আত্মীয় স্বজন, তারা দেখতা আমরা এই আলোকিত মানুষ হল আলোকিত হওয়ার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা, তারা অনেক স্ট্রাগল করছেন। তো ওই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো। তো দুবাই আমি ফলে জিজ্ঞাসা করবো, আপনি কত সালে এই দেশে আসলেন? আমি তো 1998 সনে আসে। আচ্ছা, সেপ্টেম্বর 29 লাগানোর সময় আছে। তো প্রথম আমি রংপুর থাকতাম আমার বাইরের লগে, আমরা যৌথ পরিবার। আমার বাইরের পরিবার, আমার পরিবার, আমার স্ত্রী। তারপরে আমরা একটা ব্যবসা করি কলচেস্টার হরিয়া। আমি ওখানে আমার ওয়াইফরে লই আমরা মুভ করি। তো আসলে প্রথম যে সময় আইছি আমি তো ম্যানুয়াল লেবার, স্কিল কিছু জানি না, ভাষা জানি না, কাম জানি না। স্বাভাবিক কারণে নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি, অনেক কঠিন সময়। বাট আল্লাহর মেহরবানি আমরা খুব হার্ড ওয়ার্ক করছি। আপনার হার্ড ওয়ার্ক করলে আপনি একদিন না একদিন আপনার সফল হইবা। আমার তো এখনো মনে হয় যে প্রথম আমি আমার ওয়াইফ আমরা একটা টেম্পোরারি অ্যাকোমোডেশনও থাকতাম কাউন্সিলর। তারপরে আমরা কাউন্সিলে গড় দিল, আমরা অনেকদিন ফ্লোরও থাকছি। ফ্লোরও থাকছি এই সময়ে। আমরা এখন আমি তো আই অলওয়েজ সে থ্যাঙ্কস গড, আলহামদুলিল্লাহ, যে এখন আমি একটা ফার্স্ট বেডরুমের বাড়িতে থাকি। ফার্স্ট বেডরুমের একটা বাড়িতে থাকি। ছেলেমেয়েরা তো ভালো পড়াশোনা করে। আমি আপনার প্রতিষ্ঠিত দেশে বিদেশে। তো কত হইলো আপনার সময় দরকার, ধৈর্যের দরকার। আপনি এখন যেটা হয়েছে সমস্যা, আমরা তো এই জেনারেশন এখন সবে ওভারনাইট, রাতারাতি একটা কিছু চাই, দ্রুত বড় লোক হইতো। আর দ্রুত বড় লোক দাওয়াত গিয়েও বেড়া লাগি যায়, হুজুট খাইয়া পড়ে যায়, ফত আর বাট আমি আমার অবস্থান আজকে 21 বছর। আচ্ছা, আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, আপনি মনে হয় চিটাগাং ইউনিভার্সিটি লেখাপড়া করছেন, অনার্স এবং মাস্টার্স করছেন। তাইলে আমার একটা প্রশ্ন, মানে এটা আমার নয়, সব বেশিরভাগ সিলেটি বা বাংলাদেশি যারা আছেন তারা প্রশ্ন, যারা লেখাপড়া দেশও করছেন, দেশও ভালো একটা অবস্থানও আসলা, আপনারা এই দেশের লেখাপড়াটারে এই নষ্ট করে লাগিতে বা ঈদের লন্ডন আবার দরকারটা কিতা আসল, বাট লন্ডন আপনার আইজেন সেটেল হয়েছেন, আপনি লেখাপড়াটা দেশও করছেন, এটা কোনো খামও লাগছে নি আপনার? ইম্পর্টেন্ট কোয়েশ্চন, বালা কোয়েশ্চনের প্রথম কথা হইলো আমি এটা অভিযোগের উত্তরটা দিই। অনেকে আমরা সেলফিশ হইন দেশে গেলে, স্বার্থপর, যে তোমরা নিজেরা বাঁচাইবার লাগে তোমরা দেশ ছাড়িয়ে গেছো, তোমরা নিজের ভবিষ্যৎ চিন্তা করিয়া। রাষ্ট্র পরিবারে টাকা খরচ করছে আমরা পিছে, রাষ্ট্রও খরচ করছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিতে। কিন্তু এটার উত্তর হইল যে রাষ্ট্রেরও একটা, আমি কইমু রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছিল আমরা দরিয়া রাখার, কিন্তু রাষ্ট্র তো আমরা দরিয়া রাখছে না। আমরারে চাকরি বাকরি বা যে সুবিধাটা দিবা এটা দিছে না। এখন আমরা বাঁচাইতে গিয়ে আমরা লাইফ, আমরা ভবিষ্যৎ চিন্তা করি আমরা দেশান্তরী হয়েছি, যে লন্ডন, আমেরিকা। বাট এটা দেশের ক্ষতি হয়েছে না, দেশের লাভ হয়েছে। আজকে দেশও থাকলে কিন্তু আমি এখন যা দিছি আমার পরিবারে, আত্মীয় স্বজনদের দেশও থাকলে আমার পক্ষে দেওয়া সম্ভব আসিল না। আমি আমার পরিবারে দিছি, এখনও দেই আত্মীয় স্বজনদের চিকিৎসা, লেখাপড়া, বাসস্থান, এলাকাত ব্রিজ, স্কুল, কলেজ, এগুলা তো আমরা সবসময় প্রবাসী হলেও করিয়া থাকি। তো এটা, এবং এই যে আজকে আমরা মুক্তিযোদ্ধা হলে হয় যে দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, কিন্তু দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ সন্তান হইল রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী। এই যে বাংলাদেশের যে বর্তমান যে উন্নয়ন, এটা মূল চালিকা শক্তি হইল প্রবাসী হল। আমরা বিরাট একটা অংশ আমরা দেশ থেকে মানুষ বারো ইয়াওয়াটা বালা, খারাপ নাই। আর আমরা আপনি যদি খামল লাগাই না আপনার শিক্ষিত জনগোষ্ঠীরে বা আপনার ম্যান পাওয়ারে,
আপনি যদি খামো লাগাইন না তার এই দোষ দিতে আপনি পারতা নাই। আচ্ছা আচ্ছা সে তার যেখানে বালা পাইব দুনিয়ার এখনো গ্লোবাল ভিলেজ যেখানে বালা পাইব ওখানে যাইব। তো আপনারা বিদেশ আইছেন কিন্তু এরপরে আপনারা যেটা কইলাম আমি যেটা বুঝলাম যে আপনার লেখাপড়া কিন্তু দেশে থাকলে আপনার অনেক কিছু করার আছে কিন্তু সময় সুযোগে বা হয়তো বালা কোনো জব পাইছেন না বা জব যেটা পাইছেন আপনি নিজের ফ্যামিলি আপনি চালাইতে পারলেন না, হয়তো আত্মীয় স্বজন বা দেশের লাগে কিছু করতে পারলেন না। এখন আপনি না হওয়ার পরে আপনার আত্মীয় স্বজন গ্রাম কইরার পরে দেশের লাগে তো যে রেমিটেন্সটা ফাটাই আপনি এটা তো দেশের একটা উন্নতি হয় মানে সর্বোপরি মানে দেশের লাগি মোটামুটি খারাপ না লেখাপড়া কইরাও আপনি লন্ডন আইলে আমরা স্কিল মাইগ্রেন্ট একটা জিনিস আমি কই, একটা জিনিস হইল যে এই যে পড়াশোনার ব্যাপারটা আমরা একটা ধারণা হইল যে বিএ এমএ ফার্স্ট করলে পড়াশোনা মানে হইল যে দারোগা ওসি ডিসি এসপি হওয়া বা অ্যাকচুয়ালি কথাই কান নাই। পড়াশোনার অর্থ হইল যে নিজে নিজের চিনা জানা। আপনি এমএ ফার্স্ট করলেও যে আপনার প্রফেসর হইতে হইব ডিসি হইতে হইব এমন কোনো কথা নাই। আপনি পড়াশোনা করলে আপনি আপনার আপন ভুবন আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ লাইফ, জীবনটা উপলব্ধি করা, জীবন ঘনিষ্ঠ চিন্তা ভাবনা করা। এটা পড়াশোনায় মানুষের চোখটারে কুলিয়া দেয় ভালো মন্দ। আপনার একটা ভিন্ন প্রশ্ন করবো, আমরা বিদেশে বিনিয়োগ বা বিনিয়োগ আপনি কতদিন করছিলেন বা যারা এখন যারা ধরলেন নতুন যারা আমরা যারা তরুণ আমরা এক সময় আপনার লাগান চেষ্টা করো আমরা পরিণত বয়সে আমরা প্রতিষ্ঠিত হইতাম। এখন বিনিয়োগ করার পিছনে মানে করতে গেলে কিতা বা বিনিয়োগ আপনি করছিলেনই বা কোন কোন জিনিসগুলো আমরা যারা মানে চিন্তা করতাম বিনিয়োগ করার আগে বাংলাদেশে? কারণ আমরা জানি অনেক সময় আপনি জানবা দেন বিনিয়োগ করছি আমি কিন্তু 2-3 বছর পরে দেখা যায় আমার একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট দিয়েছে দেশে কিচ্ছু নাই। ওই সময় দিন আপনি আমরা জনসচেতনার লাগে কিচ্ছু হয় রাইট না। এখানে আমার একটা কথা হইল প্রথম আমার কথা যেটা হইব প্রবাসী ভাই বোন যারা বিনিয়োগ করতে আগ্রহী আমি ও সাজেশনটা দিব আপনি বিনিয়োগ করোকা আপনার আয়ত্তের ভিতরে যতটুকু আপনি কুলাইতে পারবা অতটুকু বিনিয়োগ করোকা এবং আপনার বেরোর ভিতরে করোকা। এখন যদি আপনি একটা বিনিয়োগ করেন 5 লাখ টাকার আপনার বাড়ি বালাগঞ্জ এলাকায় যদি এটা জমি কিনুন এক টুকরা জমি 10 বছর বাদে বেচলে আপনি 10 লাখ টাকা পাইবা। এই জমিটা নিজের হাতে বেচতে পারবা নিজের হাতে কিনতে পারবা। এটা হইল আপনার বেরোর ভিতরে। আর যদি আপনি এখন ফরর হাতে তামাক খাওয়াত লাগি যায় আমরা গাওয়ালি ভাষা এখন ফরর হাতে তামাক খাওয়া ফরর হাতে তামাক খাইলে আপনি টগা খাইবা। এখন যদি আপনি লাগি যান বিমানের ডাইরেক্টর হওয়াত আচ্ছা আপনি যদি খেউর চক্কর ফড়িয়া 5 স্টার হোটেলের ডাইরেক্টর হওয়াত লাগি যান দিস ইজ রং ইনভেস্টমেন্ট। আপনি বুঝতে হইবা যেমন অনেকে বিমানের ইনভেস্টমেন্ট করছেন যে আমরা এয়ারলাইন্স করে নিলাম আপনি প্রত্যেক বছর দেশে যাইবা ফ্রি টিকেট আত্মীয় যাইব ফ্রি টিকেট আপনি ডাইরেক্টর কার্ড ছাপাইবা যে আপনি বিমানের ডাইরেক্টর আপনার খুব নাম হইব আপনি দেখা 4,000-5,000 বাট আপনার বুঝা লাগবো যে আপনি 4,000 দিয়া যে আপনি বিমানের ডাইরেক্টর হাসা হইতে পারানি না এবং আপনি যে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। আপনি যদি বিমান সম্পর্কে কোনো ধারণা না থাকে হোটেল সম্পর্কে কোনো ধারণা না থাকে আপনি কিতার লাগি বিমান কিনার যাইতা আর হোটেল কিনার যাইতা। আপনার ধারণা আছে জায়গা সম্পর্কে আপনার ধারণা আছে একটা গাড়ি সম্পর্কে আপনার যেগুলো ধারণা আছে আপনি গুহরকা। আমরা একটা এই দেশে প্রচলিত একটা কথা আছে যে আপনি শেফ না হইলে আপনি রেস্টুরেন্ট করতেন না। জি জি মানে যে জিনিস আপনার অভিজ্ঞতা না আপনি এটা না এটা করতেন না। এর লাগি আপনি যদি আপনার আয়ত্তের বাইরে যদি ইনভেস্টমেন্ট করেন আপনার অভিজ্ঞতার বাইরে ইনভেস্টমেন্ট করেন আপনি টগা খাইবা। এর লাগি আপনি সবসময় বেরোর ভিতরে থাকতেন। আর সর্বোপরি আপনি যেটা করতে চাইছেন অতি তাড়াতাড়ি বড় লোক হওয়ার চিন্তা করতেন না, আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাইতেন। আর ধৈর্যের দরকার। আপনি এখন যদি 1 বছরে 2 বছরে আমি কোটিপতি হয়ে যেতাম আমি একটা প্রসঙ্গ হইল আমরা ইকোনমিক্সও আমরা পড়ছি যে ডিমান্ড আনলিমিটেড সাপ্লাই লিমিটেড। আমরা প্রফেসর আহাদ সাহেব পড়াইতে আমরা যে সাপ্লাই লিমিটেড যোগান সীমিত আর ডিমান্ড আনলিমিটেড চাহিদা হইল অসীম। এখন আপনার যদি ডিমান্ড যদি আপনার কম থাকে লিমিটেড থাকে তাইলে আপনি সুখী। আর ডিমান্ড যদি আনলিমিটেড থাকে তাই আপনার তো রাইট ঘুম লাগতো না বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেলফ। আর রাতারাতি বড় আর যে চিন্তা এটা মানুষের একটা স্বপ্ন থাকা দরকার। স্বপ্ন না তাহলে তোমার অ্যাম্বিশন থাকা বলা কিন্তু যে রাতারাতি বড় হওয়ার চিন্তা এটা সব মানুষের যারা প্রতিষ্ঠিত দেশে বিদেশে আমরা দেখছি তারা দীর্ঘ
একটা ইতিহাস আছে, অনেক একেবারে আমরা যদি আমরা যদি সিলেটের পুরানা যত ব্যবসায়ী আছেন, আমরা যদি আমিনুর রশিদ সাহেব থেকে দরিয়া, মহিসুন্না চৌধুরী থেকে দরিয়া, সর্বশেষ রাগিব আলী সাহেব থেকে দরিয়া দেখি, তার দীর্ঘ ইতিহাস আছে, পরিশ্রমের ইতিহাস আছে। আর আপনি কোনো সময় হইলো বইতা না, বইতা হলেও শেষ, আপনি একটার পর একটা চেষ্টা করতা আর সময় লাগাইতা। আমরা দেশের মানুষে কইন যে আপনি সবরে মেওয়া ফলে আপনি অস্থির হইতা না। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা কইমু, আমরা অনেক প্রবাসী হল আপনি জানেন দেশেও গেলে বিমানবন্দরও বা কাস্টমসও, অথবা আমরা যেটা সিলেটি আছে দেখাত গেছি, আমরা প্রবাসী তারা জানলে একটা হয়রানি করে। তো আপনি কোনোদিন হয়রানির সম্মুখীন হয়েছিল বা আপনার পরিস্থিতি দেখে বইছেন বা এই সম্বন্ধে আপনার কোনো বক্তব্য আসেনি? প্রবাসী হলে যেন হয়রানি করা হয় দেশ, আমি আসলে একটা খুব আন্তরিকভাবে একটা কথা হয়, প্রবাসী হয়রানি বাংলাদেশও হয়, এটা ঠিক আছে, বাট এই হয়রানির পিছনে বাংলাদেশের মানুষ দায়ী, প্রশাসন দায়ী, পাশাপাশি আমরা নিজেরাও কিছু দায়ী। আচ্ছা, আমরা হিথ্রো এয়ারপোর্ট পর্যন্ত আমরা একলাখান যাই, কিন্তু বিমানে ওঠার পরেও আমরা পরিবেশ বদলাইলাই। এই যে বাংলাদেশ বিমানও ওঠার পরে আমি কাতার, তারপরে বাহরাইন, বাংলাদেশ, আমিরাত, বিভিন্ন এয়ারলাইন্সে আমি ভ্রমণ করছি, কিন্তু বাংলাদেশ বিমান ওঠার পরেও আমরা বোয়ার পরেও যেভাবে আমরা ডাকাডাকি করি বিমানবালা বা বিমানের স্টাফরে ফুঞ্চনি বা অগো বা যেভাবে তারা লগে যে ব্যবহারটা করি, এটা আদৌ আসলে রুচিসম্মত নাই। অনেকেও যেটা করি এটার লাগে আমরা দায়ী। আমি একজন প্রশাসক, আমরা শালীনভাবে আমরা এমিরাতও যে ব্যবহারটা করি উঠলে পরে, ব্রিটিশ এয়ারলাইন্সও যে ব্যবহারটা করি, আমি ঠিক আশা করি যে বাংলাদেশ বিমানও যদি ও ব্যবহারটা করি আমরা উঠার পরে সমস্যা বহুলাংশে কমে যাইব। বাট আমরা যেটা আমার বাস্তব অভিজ্ঞতা হতে পারেন, ঠিক আছে, আমরাও দোষ আছে, হয়তো আমরা নিজের এয়ারলাইন্স বুঝছি, আমরা গাঁওয়ালি ভাষাতে এটা ইউজ করি লাই। বাট এখন এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশনে যাই, আপনার দেখবা হিথ্রো এয়ারপোর্ট তারা কত সুন্দর শৃঙ্খলা করে রাখে, দেন অফিসার হলে কুইক কাম করে। কিন্তু বাংলাদেশ আপনি সিলেট হোক ঢাকা হোক এয়ারপোর্ট গেলে, যেটা আপনার হয়তো ফেস করছেন কিনা জানি না, ইমিগ্রেশন অফিসারগুলো খুবই স্লো এবং তারা ইনএক্সপিরিয়েন্স, রুড, এন্ড তারা এক্সপিরিয়েন্স নাই, দেন তারা অনেক তারা বুঝিও না দেন কোনো শিল মারা লাগবো বা আপনি এটা ফেস করছেন। তারা মাঝে কিছু প্রভু সুলভ আচরণ, যেটা আমরা ট্র্যাডিশন দীর্ঘদিন থেকে অফিসার হিসাবে তারা একটু বড়ত্ব দেখায় আর কি। তারা আসলে যে বড়ত্বটা দেখায়, তারা রেখেও কন্ট্রোল করে না, বা তারা কোনো দোষ করলে বিচার হয় না, এর লাগি তারা একটু বেপরোয়া। বাট এটা আসলে আমি সবসময় এটা আসলে আমি সরকারের কাছে আবেদন জানাই যে এরারে বালা করি পর্যবেক্ষণ করা, এরারে লুক আফটার করা। বাট এটা পরিবর্তন হয় এখন ধীরে ধীরে, নতুন জেনারেশন যারা আর ফুলা পাইন অফিসার হইয়া তারা এরা থাকি একটু ভিন্ন। আর হয়রানির ব্যাপারটা যেটা আমি কইমু, আমরা হয়রানির পিছনে দেশে যাওয়ার পরে 50% দায়ী হইল সমাজ, রাষ্ট্র, ভিন্ন মানুষ, আর 50% দায়ী হইল আমরা পরিবারের মানুষ। আপনি যদি দেশ গিয়া কোনখানো হয়রানির শিকার হন, আপনি তদন্ত করলে দেখবা যে আপনার মামা, বনিজামাই, ভাই, আপনার পরিবারের কোনো আত্মীয়জনের পিছনে জড়িত আছে। আচ্ছা, মানে আমরা যেটা হইতেছে হয়তো ব্যক্তিগত জায়গা সম্পদ লইয়া, আত্মীয়তা লইয়া, আপনার মেয়ে বড় আছে, আপনার মামার গরু ভাইয়ে মাত দিচ্ছেন, আপনার শ্বশুর গরু ভাইয়ে মাত দিচ্ছেন, তে তারা আপনার উপরে দুঃখিত আছেন। আপনার একটা বাড়ি আছে, জায়গা আছে, তারা এটারে আত্মসাৎ করতে চাইরা, তারা কোনো সময় নিজে সরাসরি, কোনো সময় অন্য গ্রামের মানুষের লাগিয়ে দিবা। তো বেশিরভাগ নিজের মানুষ দেয়। আর বাংলাদেশের হইল এটা খুব দুঃখজনক হইল সত্য, এখন এভরিথিং হ্যাজ বিন চেঞ্জ, সবটা বদলে গেছে। আগে একলাখান আছিল, আমরা ভাবছো স্যার আমরা চাচা যখন বিদেশ থাকি গেছেন বাপে জান দিলেছেন, একজনে জান দিলেছেন, কিন্তু অনকুর পরিবেশটা হইল ভিন্ন। অনকু আপনার আত্মীয়স্বজন, বাড়ির মানুষ, টাকা পয়সার লেনদেন যত সময় আছে, ফোন আছে, যোগাযোগ আছে, টাকা পয়সা নাই, আপনার লগে আর যোগাযোগ নাই। এটা আবার আপনার কথা ঠিক আছে, কিন্তু সকল ক্ষেত্রে আবার প্রযোজ্য না। এটা হয়তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে, বা এটা আমরা মন্তব্য করতাম চাই না, এটা আপনার ব্যক্তিগত। আমার ব্যক্তিগত অভিমত হইল যে আসলে টাকা পয়সা এখন সম্পর্কটা হয়ে গেছে অর্থ নির্ভর। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার লাগে ভিন্ন বিষয়ে প্রশ্ন করবো।
যেমন আপনি আগে আমরা সিলেটের মাঝে সবথেকে বড় ধরনের রাগিবালের কথা কইছেন, রাগিবালি কিন্তু আমরা জানি উদ্দেশ্য ফলে রেস্টুরেন্টে কাজ করছেন, আপনারা ও কারণে ও কথাটা কইরাম। আপনারা আমরা দেশে গেলে দেখবো আমরা অনেক আত্মীয় স্বজন তারা বেকার আছেন, শিক্ষিত বেকার, তারা কোনো কাজ করেন না, কাজ মানে শরম পাইন যে আমার বাই লন্ডন আমি কিলা কাজ করতাম। আসলে এগুলো চেঞ্জ হইতে সময় লাগবে। যেমন এই দেশও আমরা দেখুন জানো, এই দেশও আমি দেখছি আর্মির মেজর, বাংলাদেশে একজন আর্মির মেজর মানে অনেক কিছু। আর্মির মেজর মানে স্যালুট দেওয়া, গাড়ি ড্রাইভার বা উঠছি, কিন্তু আর্মির মেজর কিন্তু এর সন্ধ্যা পরে ডেলিভারি ড্রাইভারও কাম করে, মানে লন্ডন কথা কইরা, লন্ডনের কথা কইরা আচ্ছা করে। অনেক আছে, যেমন আমরা যে টাউনে থাকি ও টাউনে একজন ডাক্তার আছে আমি চিনি, হে একজন স্পেশালিস্ট ইএনটির, হে উইকেন্ডও বুল রেস্টুরেন্টও ড্রাম বাজায়, বাজনা বাজায়, বার্তিন এখন স্পেশালিস্ট ডাক্তারে একটা উইকেন্ডে একটা ইয়ে করে, এটা আমরা ইয়ে করে না। এরপরে আমরা এলাকার যে এমপি, যে আমরা এই যে এলাকাতে আছি এমপি, যে তো আমি দেখলাম যে ঘর থেকে এক ঘর থেকে আর গরম ঘরের তার চেয়ার টেবিল হে বইয়ানের, নিজে বইয়ানের হে নিজে, তার লগে আমি চিনি লং টাইম, হে বইয়ানের। আচ্ছা, অনেকেই পার্ট টাইম কাম করে দিয়েছে, বড় বড় অফিসার। আপনি মার্বেল লিবেরাকও গেলে দেখবা আর্মির কর্নেল, ব্রিগেডিয়ার হে তার কাম করে, নিজের কাম করে। কিন্তু আমরা যে সংস্কৃতি যেটা, এটা আরও সময় লাগবে। আমরা যে সামাজিকতাটা, এই সামাজিকতাটা একটু ভিন্ন। আমি মনে করি এটা আসলে বাঙ্গার দরকার, এটা বাঙ্গার দরকার। আমরা কাজ করলে কোনো শরম নাই। আমরা যতদিন পর্যন্ত আমরা মনে করবো যে এই কাম করলে আমার শরম হইব, ততদিন পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো এনিথিং। এবং আমি আশ্চর্য, আমি তা খুব একটু গভীর হয়ে দেখি, যেমন লেজার ওয়ার্ল্ডও কাম করে একজন, কম্পিউটারে কাম করতে একটা ছেলে, হ্যাঁ চেয়ারও বইয়া কাম করে। গত সপ্তাহে দেখলাম আমরা রাস্তার ডাস্টবিন কালেকশন করে। আমি তো অবাক, আমি দেখাইলাম যে তুমি তো আগে লেজার ওয়ার্ল্ড অফিসও কাম করতে, তো এখন দেখি হয় না ইগুতা কি, তো ইগুত করতাম, বাট ইগুত পয়সা বেশি আর ওগুত টাইম বালা। আপনার দেশে তো কেউ যদি অফিসও কাম করে, তে রাস্তা পরিষ্কারের কামও যাইতো না, এটা তো স্বপ্নে পাওয়া যায় না। আর এই দেশে আমরা দেশে আছি, আপনি দেখবা হে সুইপার, প্লামার, রাজমিস্ত্রি যেটা আমরা হয়ে পরে ডেন্টেন সাফ করে, কিন্তু প্রাইম মিনিস্টারের লয়ে গিয়ে চলে গিয়া বড় হইয়ে, মানে তারা আমাদের শ্রেণীবিন্যাস নাই। আমরা বাংলাদেশে আসলে প্রবলেমটা আছে যে শ্রেণীবিন্যাস করা হয়। আমরা এটা লাগি ও যে শ্রেণীবিন্যাস যেটা, এটা হইল আমরা এখন একটা মিথ্যা অহংকারের উপরে বসবাস করি। আমরা একটা মিথ্যা অহংকার আমরা আমাদের কাম করে, যতদিন পর্যন্ত এর লাগি শিক্ষিত হওয়ার দরকার। মূল জিনিস হইল যে আমরা খুব বেশি আমরা শিক্ষিত হওয়ার দরকার এবং ভালো মানুষ হওয়ার দরকার। ভালো মানুষ হওয়াটা জীবনে খুব বেশি দরকার। জি। আচ্ছা, আপনার তো উদ্দেশ্য আপনি সেটেল ব্রিটিশ সিটিজেন, দেশও যাইতে মন চায়নি আপনার? না, দেশত তো ডেফিনেটলি আমার মন চায় এবং আমরা হইল যে আমি সবসময় যেটা আমি আমার গৌরব হই বা কোনো আমি সময় পাইলেও হই যে রবীন্দ্রনাথের 2 বিঘা আমি কই যে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি। আমরা তো জীবন জোড়ায় বাংলাদেশ, নারীর একটা টান আছে। আমি অনেক জায়গা যাচ্ছি ওয়ার্ল্ডের মাঝে, কিন্তু আমি বালাগঞ্জ হসপিটালের সামনে, বালাগঞ্জ হসপিটালের পিছনে নইলে একটা বড় হাওর সাতল, আর সামনে দিল কুশিয়ারা নদী। আচ্ছা, আমার কাছে আমি ভেনিস গেছি ইটালির, কিন্তু এই হসপিটালের সামনে যে কুশিয়ারা নদী, প্রাকৃতিক একটা ভিউ আছে, মানে আমার আর কোনো জায়গা এই কুশিয়ারা নদীর মতো অত সুন্দর লাগে না। আচ্ছা, তাহলে আপনি আপনার ছেলে মেয়ে, আমি ছেলে মেয়ে কয়জন? আমার তো একজন মেয়ে আর 2জন ছেলে। আমার মেয়েটা এবার ইন্টারমিডিয়েট লেভেল করছে, আলহামদুলিল্লাহ। আমরা সময় সংক্ষিপ্ত, আমরা অনুষ্ঠান শেষ করা লাগবো, তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কইন। থ্যাংক ইউ। আমি ও কথা দর্শকের উদ্দেশ্যে কইমু যে আসলে ভালো মানুষ হইয়া বাঁচিয়া থাকাটা খুব জরুরি। আমরা দেশে বিদেশে আমরা যেখানে আছি আমরা মিলেমিশে থাকি, আর বাংলাদেশও যারা দেশের লগে আমরা ভালো যোগাযোগ রাখি।
ঈদেশও আমরা যারা আছি আমরা যেন মিলেমিশে থাকি, আমরা যেন কেউ কারো ক্ষতির চিন্তা না করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার লাগে। প্রিয় দর্শক, অতক্ষণ আমরা লগে থাকার লাগে আপনারা ধন্যবাদ। আর আমরা আলাপ করছিলাম বিশিষ্ট সমাজসেবক এবং কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক প্রভাষক ইশতিয়াক হোসেন দুদুভাইয়ের লগে। আর আগামীতেও আমরা নয়া কোনো আলোকিত মানুষ লইয়া আমরা লগে থাকবা। আর আমরা ইউটিউব চ্যানেলটা সিলেট ভিশন টিভি সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।